ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরিয়ে দেখাবো গোপালপুর। তবে গোপালপুর ভ্রমণের জন্য আমাদের জার্নি শুরু করতে হবে সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে তোমরা পৌঁছাবে গোপালপুরের প্রবেশদ্বার ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর স্টেশন থেকে তোমরা গোপালপুর ভ্রমণ কিভাবে শুরু করবে, গোপালপুরে এসে কোথায় থাকবে, কোথায় খাবার দাবার খাবে, এমনকি গোপালপুরে ঘুরে দেখার মতো কি কি জায়গা রয়েছে, সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। গোপালপুর ভ্রমণের জন্য তোমরা কার সাথে যোগাযোগ করবে, A to Z খুঁটিনাটি তথ্য থাকছে গোপালপুর নিয়ে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটাই তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি, অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। গোপালপুর ভ্রমণের জন্য আজকে আমার যাত্রা শুরু হচ্ছে শালিমার স্টেশন থেকে। দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের একদম বাইরে। শালিমার স্টেশনটা ব্যাক সাইডে দেখো ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, কারণ আলো জ্বলে উঠেছে তো দেখতেও বেশ ভালো লাগছে। এবারে আসি ইনফরমেশনের দিকে। বন্ধুরা, শালিমার স্টেশনে আজকে কিন্তু আসার কারণ এখান থেকে ট্রেন ধরবো। রাত্রেবেলা ঠিক 11:45-এ ট্রেন ছাড়বে শালিমার TVC সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের নাম আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। আজকে আমার যাত্রা হবে শালিমার স্টেশন থেকে ব্রহ্মপুর স্টেশন পর্যন্ত। আর কতক্ষণ লাগছে সেটা তো আমার সাথে থাকলে পরে তোমরা জানতেই পারবে। তবে বন্ধুরা, কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে, সঠিক টাইমে ট্রেন ছাড়ছে কি ছাড়ছে না, এইসব ডিটেলস গুলো আমি প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো তাহলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক। প্ল্যাটফর্মে এন্ট্রি করার সাথে সাথেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল 2 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তাই চলমান সিঁড়ি ব্যবহার করে 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 2 নাম্বার প্ল্যাটফর্মে চলে এলাম। বন্ধুরা, শালিমার স্টেশনে 2 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এখন বাজে রাত ঠিক 10:30টার সময় ট্রেন দিয়ে দিয়েছে। তবে ট্রেন ছাড়ার টাইম তো রয়েছে রাত্রেবেলা ঠিক 11:45-এ। সঠিক টাইমে ট্রেন ছাড়ছে কি ছাড়ছে না সেটা অবশ্যই জানিয়ে দেবো। আরো একটি কথা বলে দিই, শুধুমাত্র মঙ্গলবার এবং রবিবার কিন্তু, মানে সপ্তাহে 2 দিন এই ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছাড়ে। আজ হলো মঙ্গলবারেই আমি জার্নি করব। শালিমার স্টেশন থেকে আজকে আমার প্রথম জার্নি হবে ব্রহ্মপুর স্টেশন পর্যন্ত। আরো একটি কথা তোমাদের জানিয়ে দিচ্ছি, যখন তোমরা প্ল্যাটফর্মের ভেতরে এন্ট্রি করবে তখন কিন্তু অনেক সময় বলে শালিমার TVC সুপারফাস্ট এক্সপ্রেস, অনেক সময় বলে তিরুবনন্তপুরম এক্সপ্রেস, অনেক সময় শুধু বলে তিরুবনন্তপুরম এক্সপ্রেস। তোমরা কনফিউজ হবে না, 3টে নাম বললে পরে তোমরা ভাববে এই একটি মাত্র ট্রেন। আর 2 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আমার সিট পড়েছে আজ S5 এর 75 এবং 76। ট্রেনে তো উঠে পড়বো। বন্ধুরা, ট্রেনের ভাড়াটা একটু জানিয়ে দিই, মাথা পিছু লেগেছে 375 টাকা করে। চলো তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে সোজা ট্রেনে ওঠা যাক। TVC সুপারফাস্ট এক্সপ্রেস বা তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপার কোচ ছাড়া রয়েছে জেনারেল কোচ। তবে বন্ধুরা, জেনারেল কোচের ভাড়াটা স্লিপার কোচের ভাড়ার থেকে অনেকটাই কম। তবে ভাড়া কম হলে পরেও মাথায় রাখতে হবে প্রচুর ভিড় হয় জেনারেল কোচে। তবে অনেকটা দূরের যেহেতু জার্নি, তাই বলবো তোমাদের স্লিপার কোচের টিকিটটাই কেটে নেওয়া বেস্ট হবে। হাওড়া স্টেশন থেকে তোমরা ধরতে পারো যশবন্তপুর এক্সপ্রেস কিংবা চেন্নাই মেল। এই ট্রেন দুটো রাতের বেলাতে হাওড়া স্টেশন থেকেই ছাড়ে। আমি রাতের খাবার দাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দিনের বেলার প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে বেশ ভালোভাবে পৌঁছে গিয়েছি ব্রহ্মপুর স্টেশনে। এবারে ট্রেন দাঁড়িয়ে পড়লে ট্রেন থেকে নামার পালা। ফাইনালি বেশ খানিকক্ষণ ট্রেনে জার্নি করার পরে বন্ধুরা আমি পৌঁছে গিয়েছি আমার প্রথম গন্তব্যস্থল ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর স্টেশনে 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি ট্রেন থেকে নেমেছি। ট্রেন সোজা রওনা দিল তার গন্তব্যস্থলের দিকে। তবে বন্ধুরা, ব্রহ্মপুর স্টেশনে ট্রেন পৌঁছানোর কথা ছিল ঠিক সকাল পরের দিন, কিন্তু 9:10-এ সেখানে ট্রেন এসে পৌঁছেছে 10টার সময়। যাই হোক, এবার আমার প্রথম কাজ হলো 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 4 নাম্বার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া। 4 নাম্বার প্ল্যাটফর্ম দিয়েই আমি বাইরের দিকে বেরোবো এবং বাইরের দিকে বেরিয়ে গোপালপুর ভ্রমণের জন্য একটা গাড়ি ঠিক করব। সামনের দিকে রয়েছে সিঁড়ি ধরে আমি এগিয়ে যাব 4 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। 4 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি।
ব্রহ্মপুর স্টেশনের বাইরের দিকে চত্বরটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, বড় করে বোর্ডের মধ্যে লেখা আছে ব্রহ্মপুর স্টেশনের নাম। আচ্ছা বন্ধুরা, আমাদের ঘুরতে যেতে হবে গোপালপুর। তবে গোপালপুর ভ্রমণের জন্য সবার প্রথমে কিন্তু একটা গাড়ি ঠিক করতে হবে। যেহেতু ব্রহ্মপুর স্টেশনের বাইরে থেকে তোমরা কিন্তু গোপালপুর পৌঁছানোর জন্য কোনো রকম শেয়ার গাড়ির অপশন পাবে না, তাই তোমাদের কিন্তু একটা গাড়ি রিজার্ভ করে নিতে হবে। আমি এসেই এক ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করেছি, গাড়ি ঠিক করে নিয়েছি। এই যে দেখো এখানে যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি করেই আমি কিন্তু গোপালপুরে পৌঁছাবো। তবে বন্ধুরা, ব্রহ্মপুর স্টেশনের বাইরের চত্বর থেকে অটো ধরে তোমরা পৌঁছাতে পারো গোপালপুরে। সেই ক্ষেত্রে অটো ধরে গেলে পরে খরচা পড়বে 300 টাকা থেকে 500 টাকার মধ্যে। 4 চাকা গাড়িরও অপশন রয়েছে, 4 চাকা গাড়িও রিজার্ভ করতে পারো, খরচা হতে পারে 1000 টাকার কাছাকাছি। কলকাতা থেকে তোমরা কিভাবে ব্রহ্মপুর স্টেশনে পৌঁছাবে এবং ব্রহ্মপুর স্টেশন থেকে কিভাবে গোপালপুরে পৌঁছাবে এটা আমি জানিয়ে দিলাম। ব্রহ্মপুর স্টেশন বন্ধুরা এমনই একটি জায়গা, দারিংবাড়ি এবং গোপালপুরে প্রবেশ করার মেন প্রবেশদ্বার তোমরা বলতেই পারো। এবারে আসি আমার বিষয়ে, আমি কিভাবে গোপালপুরে পৌঁছাচ্ছি। সবার প্রথমেই বলে দিই বন্ধুরা, আমি কিন্তু দারিংবাড়ি প্লাস গোপালপুর ভ্রমণের জন্য প্যাকেজ করে নিয়েছিলাম সত্যিয়াদার সাথে যোগাযোগ করে। সত্যিয়াদার গাড়ি এইখানে রয়েছে, এখন আপাতত সত্যিয়াদা আমার ছেলেকে সামলাচ্ছে। অবশ্যই সত্যিয়াদার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। আচ্ছা, তার আগে বলি, আমি কিন্তু দারিংবাড়িতে স্টে করেছি, আর পুরোটাই কিন্তু সাইট সিন খুব সুন্দরভাবে সত্যিয়াদা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। আর এখন আমি পুরো সাইট সিন কমপ্লিট করেছি দারিংবাড়ির। এবারে দারিংবাড়ি থেকে আমি রওনা দিয়েছি গোপালপুরের উদ্দেশ্যে। গোপালপুরে যাব, দাদা আমাদের কোথায় রাখছে, খাবার দাবার কেমন দিচ্ছে, সম্পূর্ণ কিছুটাই আমি গোপালপুরের এই ভিডিওতে অবশ্যই তোমাদের কাছে সুন্দর করে তুলে পৌঁছে দেব। দারিংবাড়িতে আমি ভীষণ সুন্দর করে ঘুরেছি, আর তোমরা যদি দারিংবাড়ির ভিডিও দেখতে চাও, দারিংবাড়িতে কোথায় ছিলাম, কতগুলো সাইট সিন ঘুরেছি, অলরেডি একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড রয়েছে। এবারে তোমরা যদি আমার মতো সুন্দরভাবে সুন্দর প্যাকেজ নিয়ে দারিংবাড়ি প্লাস গোপালপুর ঘুরতে চাও, অবশ্যই সত্যিয়াদার সাথে যোগাযোগ করতে পারো। সত্যিয়াদা থোড়া হাই কার দিজিয়ে। দাদা কিন্তু ভীষণ ভালো মনের মানুষ। আমি যে দারিংবাড়িটা ঘুরেছি, আমার কোথাও কোনো কষ্ট হয়নি। শুধু একবার বলেছি যে দাদা যে এইভাবে ঘুরবো। দাদা যেই জায়গাগুলো আমার চেনাও ছিল না, দাদা কিন্তু সেই জায়গাগুলোও বলেছে এখানে চলো, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর ভিউ পাবে। তাই অবশ্যই বলবো দারিংবাড়ি প্লাস গোপালপুর ঘোরার জন্য দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই তোমরা কিন্তু দাদার নাম্বারটা আমার ভিডিওটি দেখলে পরে ভিডিও স্ক্রিনে পেয়ে যাবে। এবারে দারিংবাড়ি থেকে এবারে সোজা রওনা দেবো আমি গোপালপুরের উদ্দেশ্যে। তো চলো, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে ওঠা যাক। অনেকের হয়তো মনে হতেই পারে সত্যিয়াদার সাথে আগে থেকেই যোগাযোগ ছিল। না বন্ধুরা, দারিংবাড়ি ভ্রমণে যাওয়ার জন্যই ব্রহ্মপুর স্টেশনের সামনে সত্যিয়াদার সাথে আমাদের যোগাযোগ হয়েছিল প্রথমবার। তবে দাদা যখন দেখেছে আমরা ভিডিওর মারফতে দারিংবাড়ি ঘুরতে এসেছি এবং গোপালপুর ঘুরবো, দাদা কিন্তু ভীষণভাবে সাপোর্ট করেছে। তাই আমি তোমাদেরও বলবো, তোমরা কিন্তু ভীষণ ভালো একজন মনের মানুষের সাথে পুরো ট্যুর প্ল্যানটা করে নিতে পারো। দাদা অনেক সময় আমার ছেলে রিশুকে সামলেছে এবং অনেক সময় বিভিন্ন ধরনের সুন্দর ভিউ এরিয়াতে নিয়ে গিয়ে সেখানকার ভিউগুলো আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে, যাতে আমরা সুন্দরভাবে ভিডিওটা কমপ্লিট করতে পারি। দারিংবাড়ি থেকে যখন তোমরা বেরোবে গোপালপুরের উদ্দেশ্যে, তখন সকালবেলা কিন্তু সত্যিয়াদা একটি ভালো দোকানে নিয়ে গিয়ে সকালের জলখাবারের ব্যবস্থাটা করে দেবে। আমি সকালের জলখাবারটা দেখাইনি, সোজা দুপুরের খাবারে চলে এসেছি। আজকের দুপুরে খাবারে রয়েছে সাদা ভাত, ডাল, আলুর পকোড়া, আলুর সবজি, ঢেঁড়স পোস্ত, আলু মাটারের তরকারি, চিকেন কষা, বাটিতে আছে স্যালাড। বন্ধুরা, প্রত্যেকটা খাবার দাবার খাবো, তবে চারিদিকে প্রচুর নয়েজ, কারণ একসাথে অনেক মানুষজন বসে কিন্তু খাবার দাবার খাচ্ছে। খাবারগুলো খেয়ে নি, কেমন হয়েছে খেতে সেটা তো জানাবো। খাবারগুলো খাওয়ার পরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আজকে দুপুরের যে খাবারটা খেলাম ভীষণই সুন্দর ছিল প্রত্যেকটা খাবার, সেটা সবার প্রথমে বলতেই হবে। অনেক রকমের খাবার দাবার তো ছিল, সেটা তোমরা দেখলে। তবে এত রকমের খাবার খাওয়া আমার জন্য একটু অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছিল। তবে প্রত্যেকটা খাবার তোমরা পেট ভরে মন ভরে খেতে পারো। আচ্ছা, যেখানে আমি খাবার খেলাম সেই রেস্টুরেন্টের নাম আমি একটু বলে দিচ্ছি, হোটেল বুডু ইন্টারন্যাশনাল। তোমরা কিন্তু কখন এখানে এসে খেতে পারবে? যখন তোমরা দারিংবাড়ি থেকে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেবে। আর আমি যে সত্যিয়াদার সাথে ঘুরছি, দাদা কিন্তু এখানেই আমাদেরকে দুপুরের খাবারগুলো কমপ্লিট করিয়ে দিল, আর এটা পুরোটাই কিন্তু প্যাকেজের মধ্যে। তো চলো, গাড়ি নিয়ে দাদা দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠে আমরা রওনা দিই। খুব সুন্দর খাবার দাবার খেয়ে সোজা আমি গাড়িতে বসে রওনা দিলাম গোপালপুরের উদ্দেশ্যে। তবে হয়তো তোমরা এটাই ভাবছো, আমি একদম সকালবেলা বলেছিলাম দারিংবাড়ি থেকে রওনা দিচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে। সকাল থেকে সন্ধে হয়ে গেলেও এখনো পৌঁছাতে পারলাম না গোপালপুরে, তাই তো? আসলে বন্ধুরা,
দারিংবাড়ি থেকে যখন তোমরা গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেবে, এই দিনও কিন্তু তোমাদের বেশ কিছু সাইট সিন ঘুরিয়ে দেখাবে। তবে দারিংবাড়ি থেকে গোপালপুর পর্যন্ত পৌঁছানোর মাঝে কতগুলো সাইট সিন আমরা ঘুরে দেখেছি সেটা জানতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে দারিংবাড়ির ফুল ভিডিওটি দেখতে পারো, তাতে সমস্ত কিছু তুলে ধরা রয়েছে। পৌঁছে তো গিয়েছি আমি গোপালপুরে, তবে গোপালপুর যে সি বিচ মার্কেটটা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সামনে কিন্তু বসে রয়েছে। আর সেই দিককার ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর। কিছুটা দূর এগিয়ে এসে একদম সি বিচের উল্টো দিকেই রয়েছে হোটেল, যেখানে আমি স্টে করব। তবে বাইরের দিক থেকে পুরো হোটেলের ভিউটা তো ভীষণ সুন্দর লাগছে। দেখো দুদিকেই রুমের ব্যবস্থা রয়েছে। থাকার জন্য দেওয়া হয়েছে 109 নাম্বার রুম। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, এখানে সিঁড়ি রয়েছে, আমাকে যেতে হবে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেই কিন্তু রুমটা রয়েছে। তবে রুমের মধ্যে কি কি আছে এখনো আমি দেখিনি, রুমে যাব সরাসরি তোমাদেরও ঘুরিয়ে দেখিয়ে দেবো। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসলে পরেই, গেটের রুম খুললে পরেই তোমরা কিন্তু দেখতে পারবে এখানে রয়েছে বেসিন, আয়না, ডাস্টবিনের ব্যবস্থা। এইদিকে হলো জানলার ব্যবস্থা। গেটটা বন্ধ করে দিলে পরে পুরোটাই কিন্তু তোমার রুমের এরিয়ার মধ্যেই পড়বে। এখানে রয়েছে ছোট্ট একটা টি টেবিল, দুটো চেয়ার রয়েছে, জলের বোতলও দেখতে পেলে। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা, এটা তোমরাই ব্যবহার করবে। আয়না সিস্টেম, ওয়ার্ড্রপ। এবারে রুমটা দেখাবো। এবারে রুমের মধ্যে আসলে পরে বন্ধুরা দেখতে পারবে বড় বেড রয়েছে, বেডের মধ্যে টাওয়াল রয়েছে, সাবান আছে। তাছাড়াও এখানে রয়েছে দুটো বালিশ। কাঠের কিন্তু বেশ বেডটা বড়। আর এইদিকে রয়েছে বড় জানলার ব্যবস্থা। সামনে রয়েছে টিভি, পাখা, লাইট, সমস্ত কিছুর সুব্যবস্থা তোমরা পেয়ে যাবে। আরো এইদিকে জিনিস রয়েছে, এখানে রয়েছে আরো একটি আয়না, ছোট্ট একটা টুল। এবারে ওয়াশরুমটা দেখিয়ে দেবো। ওয়াশরুমের মধ্যে আছে কিন্তু হ্যান্ড শাওয়ার, বালতি, মগ, দুটো করে বালতি আছে, শাওয়ার আছে, জামা কাপড় ঝোলানোর জন্য র‍্যাক, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু ওয়াশরুম। এসিরও সুব্যবস্থা রয়েছে। যারা নন এসি করে নিতে চাইছো নন এসি হিসেবেও নিতে পারবে, এসি নিলে পরে এসি রুমেরও সুব্যবস্থা পেয়ে যাবে। আচ্ছা, রুমের সাথেই লাগোয়া রয়েছে কিন্তু ব্যালকনি। ব্যালকনির দিকে আসলে পরে তোমরা পুরো চারিদিকের ভিউটা কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে। আর এই ব্যালকনি থেকে দাঁড়িয়েই সামনের দিকে তাকালে তোমরা কিন্তু সমুদ্র সৈকতও দেখতে পারবে খুব সুন্দরভাবে। তবে যেহেতু এখন রাতের বেলা তাই দেখাতে পারলাম না, দিনের বেলা তো তোমাদের ঘুরিয়েই দেখাবো। যাই হোক, রুমটা তোমাদের ঘুরিয়ে দেখালাম কি কি আছে। এবারে মেন কিছু কথা রয়েছে সেইগুলো বলি, তার আগে একটু বসে পড়ি। গোপালপুরে এসে আমি যে হোটেলে স্টে করলাম এই হোটেলের নাম হলো হোটেল ওশিয়ান ইন। তবে বন্ধুরা এই হোটেলে থাকার জন্য আমাকে কোনো রকম টাকা খরচা করতে হলো না। কেন? যারা দারিংবাড়ির ভিডিও দেখেছো তারা আশা করছি জানো যে আমি দারিংবাড়ি প্লাস গোপালপুর 3 রাত 4 দিনের একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম সত্যিয়াদার সাথে যোগাযোগ করে। এই প্যাকেজের মধ্যে দারিংবাড়িতে থাকা, দারিংবাড়ির সাইট সিন ঘোরা, দারিংবাড়িতে খাওয়া দাওয়া, প্লাস দারিংবাড়ির সাইট সিন ঘুরতে ঘুরতে গোপালপুরে আসা, গোপালপুরের হোটেলে থাকা খাওয়া, গোপালপুরের সাইট সিন ঘোরা, পুরোটাই কিন্তু একটা প্যাকেজের মধ্যে পড়বে। তোমরা যদি আমার মতো খুব সুন্দরভাবে দারিংবাড়ি প্লাস গোপালপুর ঘুরতে চাও তাহলে অবশ্যই সত্যদাদার সাথে যোগাযোগ করতে পারো। দাদার নাম্বার আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। এবারে আসি খরচার বিষয়ে। আমি আর সৌরভ আমরা যেহেতু দুজন আছি, দারিংবাড়ি প্লাস গোপালপুরের এই প্যাকেজটার জন্য মাথা পিছু আমাদের খরচা পড়লো 9,000 টাকা করে। যদি তোমরা একটু বেশি সংখ্যক মানুষজন আসো, মিনিমাম যদি 8 জন আসো, মাথা পিছু 5 থেকে 6,000 টাকা করে তোমাদের লাগবে। অনেক কম খরচায় তোমরা এতগুলো জায়গা এবং খুব সুন্দর করে ঘুরে দেখে নিতে পারবে। এবারে আসি আরো একটি কথায়। যদি তোমরা শুধু গোপালপুর ঘুরতে আসো, যদি হোটেল ওশিয়ান ইনে স্টে করতে চাও তোমরা করতে পারো। এই হোটেলে এসি রুমের খরচা পড়বে 2500 টাকা, নন এসি রুমের খরচা পড়বে 1500 টাকা। চেক ইনের টাইম সকাল 10টা, চেক আউটের টাইম সকাল 9টা। মোটামুটি এখানকার সব তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। সন্ধে হয়ে গিয়েছে যেহেতু, তাই আমি সোজা চলে যাব গোপালপুর সি বিচের দিকে। গোপালপুর সি বিচটা সন্ধ্যেবেলা ঠিক কিভাবে সেজে ওঠে, ছোট্ট একটা মার্কেট রয়েছে, সমস্ত কিছুটাই তোমাদের একটু করে ছোট্ট করে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। তো চলো রুম থেকে বেরিয়ে সোজা যাওয়া যাক সি বিচের দিকে। হোটেলটা আমাদের এত সুন্দর এরিয়াতে রয়েছে, একদম সি বিচের সামনে। দেখো এই দিকেই রয়েছে হোটেল। হোটেল থেকে সামনের দিকে কিছুটা দূর এগিয়ে আসলে পরে কিন্তু সি বিচটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে আসলে পরে দেখো সি বিচের একদম ওপরে রয়েছে
সি বিচ, লেখা আছে খুব সুন্দর করে গোপালপুর। গোপালপুরে তোমাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। তার সাথে দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে সি বিচের ওপরের দিকটা আর কি বাঁধানো আছে, যেখানে তোমরা দেখতে পারবে বাচ্চাদের যে সেই লাইটিং ব্যাটারি গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো তোমরা চাইলে বাচ্চাদেরকে তুলতে পারো। তার উল্টো দিকেই রয়েছে রোডের ওই পারে কিন্তু বন্ধুরা বেশ কয়েকটা দোকান। এখানে তোমরা স্ট্রিট ফুড থেকে শুরু করে সি ফিশ যেগুলো ভাজা হয় সেই সমস্ত খাবার দাবার, ফুচকা, অনেক কিছু পেয়ে যাবে। তার সাথে খাবারের হোটেলও রয়েছে। গোপালপুর সি বিচের কাছে একদম আসলে পরে দেখতে পারবে ছোট্ট একটা মার্কেট বসেছে। এখানেই দেখো নিচে কিন্তু প্লাস্টিক পেতে তার উপরে এখানে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হয়, যেমন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে শাঁখা, শঙ্খ, ছোট ছোট শোপিস, অনেক কিছু তোমরা দরদাম করে কিনতে চাইলে কিনতে পারো। দেখো এদিকেও বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, বাচ্চারা আসলে কিন্তু ভীষণ ভাবে মজা করতে পারবে। জলের ঢেউ প্রচুর রয়েছে। তবে একটা কথাই বলবো, দীঘা, পুরী আমরা সমুদ্র সৈকতগুলো মোটামুটি ঘুরে দেখেছি। যদি গোপালপুরেও ঘুরতে আসি আমরা কিন্তু নিরাশ হয়ে বাড়িতে ফিরবো না, ভীষণ ভালো লাগবে। আমারও যেমন ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে, এটা আমি কথা দিচ্ছি। জলের ঢেউ দেখেছো? একাকিত্বে সময় কাটানোর জন্য আমি বলবো বেস্ট জায়গা, বেশি ঘিঞ্জি এলাকা না। তো দেখো চাঁদটা কি দারুণ লাগছে, পুরো চারিদিকে হলো জলরাশি, তার উপরে কিন্তু চাঁদ মামা উঁকি দিচ্ছে, দারুণ লাগছে। দেখো জল চলে আসছে কত দূরে, কি দারুণ লাগছে, চারিদিকে জলরাশি আর ওই দিক থেকে উঁকি দিচ্ছে চাঁদ মামা, কি দারুণ লাগছে। তোমাদেরও বলবো একটি বার হলে দারিংবাড়ি প্লাস গোপালপুর আমি যেভাবে ঘুরলাম এইভাবে ঘুরে দেখো, তোমরাও কিন্তু ভীষণ সুন্দরভাবে ঘুরতে পারবে একদম কম খরচায়। গোপালপুর ভ্রমণে এসে আজকে রাতের খাবারে রয়েছে, তার আগে বন্ধুরা বলে দিই প্যাকেজের মধ্যে যে খাবারটা দেওয়া হয় আমি কিন্তু সেটাই দেখাচ্ছি। রাতের খাবারে আছে সাদা ভাত, পেঁয়াজ, আচার, ডাল, একটা সবজি, আলুর পকোড়া, রয়েছে রুই মাছের কারি। খাবারগুলো খেয়ে অবশ্যই জানাবো খেতে কেমন ছিল। খাবারগুলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল গোপালপুর সি বিচে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমিও কিন্তু একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে চলে এসেছি গোপালপুর সি বিচে। ভীষণ সুন্দর ভিউ। আরো একটি জিনিস দেখাবো, প্রচুর টুরিস্ট এসছে, যেমন সকালবেলা থেকে কিন্তু বেশ কিছু টুরিস্ট স্নান করতে নেমে পড়েছে জলে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা সি বিচ তোমাদের কি বলবো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তার আগে বলি, কাল রাতে যে আমি খাবারগুলো খেয়েছিলাম তার রিভিউটা দেওয়া হয়নি, কারণ আমি খাবার দাবার খেয়ে সোজা রিশুকে নিয়ে রুমে চলে গিয়েছিলাম। তো খাবারগুলো মোটামুটি বন্ধুরা ভালো ছিল, তোমরা নো ডাউট দাদার সাথে যোগাযোগ করে আসতে পারো, প্রত্যেকটা ফেসিলিটি তোমরা ভালো পাবে, এটা আমাকে বলতেই হয়। গোপালপুর সি বিচে ভোরবেলার আসার কারণ বন্ধুরা, এখানে এত সুন্দর সানরাইজটা দেখা যায়, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। দেখো এখনো কিন্তু সূর্য জ্বলজ্বল করছে। আচ্ছা দেখো সূর্যের যে আলোর রেখাটা সেটা জল থেকে শুরু করে বালুচরের উপরে যে পড়েছে সেটা দেখতে অসাধারণ লাগে। আর বন্ধুরা আমি এই জিনিসটা দেখার জন্যই কিন্তু একদম ভোরবেলা চলে এসেছিলাম গোপালপুর সি বিচে। তোমাদেরও বলবো একটু ভোরবেলা উঠতে জানি কষ্ট হয়, কিন্তু উঠে আসবে, দেখবে তোমাদেরও বেশ ভালো লাগবে। বেশ খানিকক্ষণ গোপালপুর সি বিচে সময় কাটালাম। এবারে সোজা চলে যাব আমি কিন্তু গাড়িতে, কারণ ড্রাইভার দাদা এইমাত্র ফোন করলো আর কি সত্যি দাদা, যে গাড়ি নিয়ে চলে এসেছে সি বিচের সামনে। তাই সোজা আমি গাড়িতে উঠবো। গোপালপুর সাইট সিনের মধ্যে সবার প্রথমে আজকে কোথায় যাচ্ছি একদম স্পটে গিয়ে তোমাদের কাছে জানিয়ে দেবো। গাড়িতে উঠে তো পড়বো, তবে বন্ধুরা সকালবেলার দিকেও কিন্তু সমুদ্র সৈকতের উল্টো দিকে রোডের ওপরে চা কফির দোকান তোমরা পেয়ে যাবে। গোপালপুর এমনই একটি জায়গা যেখানে বন্ধুরা তোমরা এসে যে শুধু সমুদ্র সৈকত দেখতে পারবে তা কিন্তু নয়। সমুদ্র সৈকতের আশেপাশে রয়েছে ছোট্ট ছোট্ট পাহাড়, যে পাহাড়ের অপরূপ সুন্দর ভিউ দেখবে, এবং পাহাড়ের চূড়ায় রয়েছে অসংখ্য ছোট ছোট মন্দির, যে মন্দিরগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। আজ তেমনই একটি ছোট্ট পাহাড়ের চূড়ায় রয়েছে মন্দির প্রাঙ্গণ, যে মন্দির প্রাঙ্গণ আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো।
গোপালপুর ভ্রমণের আজকে আমাদের সবার প্রথম গন্তব্যস্থল হলো তারাতারিণী মন্দির। বন্ধুরা, এখন আমি তারাতারিণী মন্দির প্রাঙ্গণের বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি। তবে তার আগে একটি কথা বলবো, তোমরা যদি রোপো ধরে যাও তাহলে কিন্তু তার রাস্তা আলাদা। এখানে গভর্নমেন্টের বাস চলে, সেই বাসে গেলে পরে তার রাস্তা আলাদা, এবং তোমরা যদি সিঁড়ি ধরে পাহাড়ি রাস্তা যেহেতু হেঁটে ওপরে যেতে হবে, সিঁড়ির রাস্তা কিন্তু আলাদা। দেখো এদিক দিয়ে রোপোগুলো যাওয়া আসা করছে, তবে আমি বলবো বেস্ট চয়েস কিন্তু রোপো। অনেকের পায়ের সমস্যা থাকতেই পারে, সিঁড়ি ধরে ওঠাটা অসম্ভব ব্যাপার হতেও পারে। যারা পায়ে হেঁটে যেতে চাও পায়ে হেঁটে যেতে পারো, যারা রোপো ধরে যেতে চাও রোপোতেও কিন্তু যেতে পারো। আচ্ছা, এইখানে রয়েছে ডালা বিক্রয় কেন্দ্রগুলো, লম্বা করে প্রচুর দোকান রয়েছে। ওপরের দিকে গিয়ে তোমরা কিন্তু কোনো দোকান পাবে না, তাই তোমরা যদি মন্দির প্রাঙ্গণে পুজো দিতে চাও ডালা এখান থেকে কিনে নিতে পারো। এইবারে রোপোর টিকিটের কথাটা একটু বলে দিচ্ছি। এইদিকে হলো টিকিট কাউন্টার, দেখো এই যে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট কাটতে পারো। যাওয়া আসা মিলিয়ে কিন্তু লাগবে পার হেড 65 মানে 65 টাকা করে। একদম আমি রোপোর সামনে চলে এসেছি, এখানে কিন্তু রোপো দাঁড়িয়ে পড়েছে। পুরো কন্ট্রোলটা কিন্তু ওপর থেকেই একদম মানে কন্ট্রোল করা হয়। তো চলো বসে পড়েছি, এবারে সোজা রওনা দেবো কিন্তু মা তারাতারিণী মন্দিরের দিকে। দারুণ একটা অভিজ্ঞতা, তার সাথে রোপো থেকে বসে চারিদিকের কিন্তু ভিউটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমার থেকে বেশি এক্সাইটেড কিন্তু আমার ছেলে, ঘুমিয়েছিল কিন্তু রোপো দেখে চট করে ঘুম থেকে উঠে পড়েছে। আরো একটি কথা বলবো, এখানে প্রচুর বাদরের উৎপাত রয়েছে। হাতে ফোন থাকলে পরে কিংবা ব্যাগ থাকলে পরে একটু নিজেরা সাবধান হয়ে আগে থেকে যাবে। আমি সবসময় চেষ্টা করি যাতে অনেক কম খরচায় প্রত্যেকটা জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারি, যাতে তোমরাও কম খরচায় সেই জায়গাগুলো ঘুরে আসতে পারো। তবে আমি কেন আজকে রোপোর টিকিট কাটলাম? পায়ে হেঁটে যাওয়ার তো সুব্যবস্থা ছিল। আসলে এখানে রোপোর যে টিকিটটা অনেক কম খরচায়, তাই আমি পায়ে হেঁটে না গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম রোপোর। রোপো থেকে নেমেই সামনের দিকে লেখা রয়েছে এক্সিট পয়েন্ট। সেই এক্সিট পয়েন্ট দিয়ে সামনের দিকে এগোলে পরেই দেখতে পারবে একটা সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। ফাইনালি পৌঁছে গিয়েছি আমি মা তারাতারিণী মন্দির চত্বরের মধ্যে। পুরো অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে কিন্তু মন্দির প্রাঙ্গণ। এখন একদম মন্দির প্রাঙ্গণের আমি মিডিল পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছি। সামনের দিকে প্রচুর মানুষজন আছে যারা কিন্তু মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। মন্দির চত্বরের ভেতরেই বট গাছ এবং পাকুড় গাছ রয়েছে দু সাইডে। আচ্ছা বন্ধুরা, তার আগে বলে দিই, দেখো গাছগুলো পুরো কিন্তু লাল রঙের চুনি দিয়ে বাঁধা আছে। অনেকেই মানে লাল কালারের চুনি কিংবা ধাগা দিয়ে এখানে যদি নিজেদের মনস্কামনাগুলো জানানো হয় তাহলে নাকি তাদের মনের ইচ্ছে পূরণ হয়, এই আশায় সকলেই বেঁধে দিয়ে গেছে। যদি তোমরা চাও তোমরাও বাঁধতে পারো। আচ্ছা, এই দিকের একটু ভিউটা দেখাবো। মূল মন্দির প্রাঙ্গণটা যে রয়েছে, মন্দিরের চূড়া থেকে শুরু করে এইদিকে একটা বড় গেট রয়েছে। এই প্রবেশদ্বারের এই পার থেকে কিন্তু মন্দিরের চূড়াটা দেখতে ভীষণ সুন্দর দেখায়। অনেকে বসে কিন্তু এখানে ভিডিও শুট এবং ফটো শুট গুলো সেরে নিচ্ছে। তাছাড়াও কিন্তু এই সাইডে দেখো এখানকার লোকাল মানুষজনেরা এসে কিছু দোকানপাট বসিয়েছে, তোমরা চাইলে কিছু খাবারও খেতে পারো। হ্যাঁ, এটাও বলবো, যখন তোমরা সিঁড়ির রাস্তা ধরে উঠে আসবে সেখানেও কিন্তু বেশ কিছু শুকনো খাবারের দোকান তোমরা পেয়ে যাবে, জলের বোতল নিয়ে বিক্রি করছে, তো তোমরা চাইলে কিনতে পারো। চলে এলাম আমি মা তারাতারিণী মন্দির প্রাঙ্গণের একদম সামনে। মূল মন্দির চত্বরটা এখন তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো ব্যাক সাইডে দেখা যাচ্ছে কিন্তু মূল মন্দির প্রাঙ্গণটা। বন্ধুরা, মূল মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর বাইরে থেকেও দেখতে, এবং ভেতরের দিকটাও কিন্তু ততটাই সুন্দর। তবে মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবতাদের মূর্তি কিন্তু খোদাই করা রয়েছে, যেগুলো দেখতে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তার সাথে বন্ধুরা এদিকে রয়েছে কিন্তু ভোলেনাথের ছোট্ট একটা মন্দির, আর এইখানে ভোলেনাথ বিরাজমান রয়েছে। পুরোহিত মশাই বসে রয়েছেন, তোমরা চাইলে পুজো দিতে পারো। একদিকে যেমন ভোলেনাথের মন্দির রয়েছে, আরো একটি সাইডে কিন্তু জগন্নাথ দেব মন্দিরে বিরাজমান রয়েছে। প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে তোমরা ভিজিট করবে, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এবং খুব সুন্দর একটা সময় কাটবে এই মন্দির চত্বরে। তার আগে বলে দিই, মন্দির চত্বরের পুরো বাইরের দিকের এরিয়াতে তোমরা কিন্তু ভিডিও শুট ফটোশুট করতে পারবে, বাট মূল মন্দিরের ভেতরে তোমরা কিন্তু কোনো রকম ছবি তুলতে পারবে না। তার সাথে দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে কিন্তু শুকনো প্রসাদ বিক্রয় কেন্দ্র। তোমরা যদি বাড়ির মানুষদের জন্য প্রসাদ নিয়ে যেতে চাও এখান থেকে কিন্তু প্রসাদ কিনতে পারো। তাছাড়াও এই সাইডে রয়েছে যজ্ঞকুণ্ড। পুরো মন্দির চত্বরটা কিন্তু ভীষণই সুন্দর। বেশ সময় নিয়ে তোমরা বলবো একটু ঘুরে দেখো, তোমাদেরও বেশ ভালো লাগবে।
চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রামভা চিল্কা লেকে। জায়গাটার বিষয়ে পরে আসছি। অসাধারণ একটি জায়গা, খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। তার আগে বলি, আমি যে রোড দিয়ে আসলাম সেই রোডের ওপরে এত সুন্দর ভিউ আর তার সাথে এতগুলো ময়ূর দেখেছি কি বলবো। সব থেকে বড় কথা, সত্যিয়াদা যে আমাদেরকে ঘোরাচ্ছে গাড়ি করে, সে পুরো তাক পেতে থাকছে যে কোথায় ময়ূর দেখতে পারবে আর আমাদেরকে দেখাবে। দারুণ সুন্দর, আমরা বেশ কিছু ময়ূর দেখলাম। এবারে এই জায়গাটার বিষয়ে আসি বন্ধুরা। দেখো, এই যে চিল্কা লেকটা রয়েছে ভীষণই সুন্দর। এখানে তোমরা বোটিং করারও ব্যবস্থা পেয়ে যাবে। তার সাথে দেখো ওই দিকে কিন্তু দেখা যাচ্ছে একটা ছোট্ট ঘর একদম জলের মাঝে। ওটা কিন্তু ব্রিটিশ আমলের ব্রেকফাস্ট হাউস বলা হয়। তোমরা যখন বোটিং করবে তখন কিন্তু তোমাদেরকে সেইখানে নিয়ে যাওয়া হবে ঘুরতে যাওয়ার জন্য। তাছাড়াও দেখো চারিদিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে পাহাড়গুলো, মাঝখানে রয়েছে চিল্কা লেক। অসাধারণ ভিউ, ভীষণ সুন্দর ফটোশুট হবে এখানে। তোমরা বেশ খানিকক্ষণ থেকে এই জায়গায় এনজয় করে তারপরে তোমরা গাড়িতে গিয়ে বসবে। তার আগে বলে দিই, যে রাস্তা দিয়ে আসবে তোমরা কিন্তু রোডের ওপরে অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবে। শুকনো খাবার থেকে শুরু করে ফ্রুট, জুস, অনেক কিছু পাওয়া যাচ্ছে। চিল্কা লেকের ওপরেই রয়েছে ছোট্ট একটা ভাসমান ব্রিজ, যার ওপরে তোমরা উঠতে পারবে এবং এখান থেকেও ফটোশুট গুলো কিন্তু সারতে পারবে। আচ্ছা, একটা জিনিস দেখাবো আমি তোমাদেরকে। ওই যে ওপরে যে এরিয়াটা রয়েছে সেখান থেকে চারিদিকের ভিউটা দেখিয়েছি, এইখান থেকে একটু দেখাবো। এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, সেই পাহাড়ের নাম হলো ঘণ্টশিলা পাহাড়। যারা বোটিং করবে তাদের কিন্তু পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হবে ঘোরার জন্য। এবারে এই দিকের একটু ভিউটা দেখো, কি দারুণ লাগছে। তার সাথে এদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট ছোট্ট নৌকাগুলো, একটু দেখাবো। অসাধারণ ভিউ। তোমরা এখানে কিন্তু বেশ খানিকক্ষণ থেকে মজা করে তারপরে এখান থেকে ফিরতে পারো। খুব সুন্দর একটা সময় কাটবে যদি তোমরা এখানে আসো। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থল আরজিও সি বিচের সামনে। এখন সি বিচের ওপরেই দাঁড়িয়ে রয়েছি। শুধু তোমরা এদিককার ভিউটা দেখো, দারুণ সুন্দর একটা ভিউ। চারিদিকে নীল জলরাশি আর সমুদ্রের পাড়ে রয়েছে সোনালী বালুচর, দেখতে অসাধারণ লাগছে। দেখো জলের ঢেউ কিন্তু বেশ ভালো রয়েছে, দারুণ লাগছে। সি বিচ ঘুরে সোজা চলে এসেছিলাম বেনিফিসের সামনে। এখানে যে প্রত্যেকটা নৌকো দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা নৌকোই যায় মাছ গভীরে মাছ ধরতে। মাছ ধরে এনে এখানে রয়েছে আড়ত, সেই আড়তে মাছগুলো স্টোর করা হয়। তোমরা এই প্রত্যেকটা জায়গা কিন্তু ঘুরে দেখবে। তাছাড়াও আমি দেখেছিলাম গোকুল ধাম। এখানে রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর বিগ্রহ রয়েছে। তাছাড়াও মন্দির চত্বরটা বিশাল বড়। তারপরে চলে এসেছিলাম টাম্পারা লেক ভিউ পার্কে। এখানে তোমরা বোটিং করার সুব্যবস্থা পাবে। তাছাড়াও এই লেকটা কিন্তু ভীষণই সুন্দর এবং অনেকটা বড়। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পুরো পার্ক খোলা থাকে। আমার হাতে সময়টা একদম কম ছিল বলে গোপালপুরের এই জায়গাগুলো আমি কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই ঘুরে দেখেছি। তবে তোমরা একটু সময় নিয়ে ঘুরে দেখবে। গোপালপুর ভ্রমণ আমার শেষ হলো আর আমি এসে পৌঁছে গিয়েছি ব্রহ্মপুর স্টেশনের সামনে। তবে বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলবো, শুধু গোপালপুর ভ্রমণ বলাটা ভুল হবে। দারিংবাড়ি প্লাস গোপালপুর 3 রাত 4 দিনের যে প্যাকেজটা নিয়েছিলাম তার কিন্তু শেষ হলো আমার ব্রহ্মপুর স্টেশনে এসে। তবে বন্ধুরা, প্রত্যেকটা জায়গা আমি কিন্তু ভীষণ সুন্দরভাবে ঘুরে দেখেছি সত্যিয়াদার সাথে। সত্যিয়াদা ভীষণ ভালো একজন মনের মানুষ এবং ভীষণ ভালো একজন গাইড। প্রত্যেকটা জায়গা তোমাদের গাইড করে ঘোরাবে। যদি আমার মতো প্রত্যেকটা জায়গায় ভালো ফেসিলিটি পেয়ে এবং কম খরচায় দারিংবাড়ি প্লাস গোপালপুর ঘুরতে চাও, তাহলে অবশ্যই বলবো সত্যিয়াদার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। সত্যিয়াদার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, ব্রহ্মপুর স্টেশনে আসার কারণ এখান থেকেই আমাকে ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। ব্রহ্মপুর স্টেশন থেকে আমার ট্রেন রয়েছে দুপুরবেলা ঠিক 1টা 15-তে। আর ট্রেনের নাম এবং নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। আর আমি একবার বলে দিচ্ছি, আমি যে ট্রেনটা ধরবো সেই ট্রেনের নাম হলো TPJ সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনটা যাবে কিন্তু হাওড়াতে। আচ্ছা, আর একটি কথা বলবো, যেহেতু আমি দুপুরবেলা ট্রেন ধরছি তাই দাদা কিন্তু আমার খাবারটা পুরো পার্সেল করে দিয়ে দিয়েছে। তবে তোমাদের একটা কথা বলবো, যখন তোমরা এই পুরো ট্যুর প্ল্যানটা করবে তোমরা চেষ্টা করবে যেদিন তোমরা বাড়ি ফিরবে
রাতের বেলা কিংবা সন্ধ্যেবেলার দিকে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের টিকিট কাটার। আমি যেহেতু ট্রেনের টিকিট পাইনি তাই আমাকে বাধ্যতামূলক এই ট্রেনের টিকিট কাটতে হয়েছে। তো বন্ধুরা, আজকে গোপালপুরের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে পরে লাইক করতে পারো এবং চাইলে পরে তোমরা পার্সোনাল মানুষের কাছে খুব খুব বেশি করে শেয়ারও করতে পারো। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।